বাজেটে বিভিন্ন খাতে কর কমালেও দেশ পরিচালনায় অসুবিধা হবে না জানিয়েছেন সংসদের চিফ হুইপ। অর্থ পাচার বন্ধে কঠোর অবস্থানে সরকার। রাজস্ব আদায়ের বিশাল চাপ এনবিআরের কাঁধে। ডিজিটালাইজেশন এবং সংস্কারের তাগিদ দীর্ঘ প্রক্রিয়া হওয়াতে সম্ভব নয় এক অর্থ বছরে। স্থিতিশীল পুঁজিবাজার গড়ে তুলবে বিএসইসি, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন চেয়ারম্যান। আমন্ত্রণ বিজনেস স্টোরিতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। দুর্নীতি এবং অর্থ পাচার বন্ধে সরকারের কঠোর অবস্থান থাকায় বাজেটে বিভিন্ন খাতে ট্যাক্স কমলেও দেশ পরিচালনায় কোনো অসুবিধা হবে না বলে মনে করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাজেট উত্তর সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন তিনি এই সময় আরও বলেছেন যে অতীতের রেওয়াজ বাদ দিয়ে বিরোধী দলকে এই বাজেট অধিবেশনে ৩১% কথা বলার সুযোগ করে দিয়েছে সরকার। পাশাপাশি বিরোধী দলের বেশিরভাগ প্রস্তাব গ্রহণ করা হয়েছে। তিনি জানিয়েছেন যে জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে। পাশাপাশি সংবিধান সংস্কারের বিষয়ে সংসদের বাইরে সরকার এবং বিরোধী দল আলোচনা করবে বলেও জানিয়েছেন চিফ হুইপ। সবকিছুতে ট্যাক্স কমেছে, তাই আমি সন্ত্রাসের আলোচনা করি। উনি বললেন $16 বিলিয়ন প্রতি বছর দেশ থেকে পাচার হয়েছে। তো $16 বিলিয়ন যদি পাচার না হয় তাহলে তো আমার দেশ এই পাচারটা নামবে। এবার তো দুর্নীতি আছে, উনি বললেন যে চেষ্টা করুন দুর্নীতি যাতে কমে, আর ডিসেন্ট্রালাইজেশন যাতে হয়, আর এই $16 বিলিয়ন যাতে পাচার না হয়, তাহলে আমাদের টাকা কোনো সমস্যা নেই। রাজস্ব আদায়ের বিশাল চাপ এনবিআরের কাঁধে, কিন্তু প্রশ্ন হচ্ছে কোনো ধরনের সংস্কার ছাড়া এই লক্ষ্য পূরণ আসলে কতটা সম্ভব। বিশেষজ্ঞদের মতে কর কাঠামোর ডিজিটালাইজেশন এর আওতা বৃদ্ধির পাশাপাশি নিশ্চিত করতে হবে নীতিগত সংস্কার। কর আরোপ এবং শুল্ক ছাড় করতে হবে আরও যৌক্তিকভাবে, বাড়াতে হবে এনবিআরের জনশক্তি এবং দক্ষতা। তবে কাঙ্ক্ষিত ফল এক অর্থ বছরে সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। সরকার পরিচালনার যাবতীয় খরচের মূল যোগান আসে এনবিআরের মূল্য সংযোজন কর, আমদানি রপ্তানি শুল্ক আর আয়কর থেকে। রাষ্ট্র নাগরিকের বোঝাপড়ার এ চুক্তি নিয়ে ক্ষোভ হতাশা হালের নয়, বরং বহু পুরনো। বাস্তবতা হলো লক্ষ্য অর্জন করতে পারে না এনবিআর। করদাতাদের থাকে নানা অভিযোগ, কর ফাঁকির পরিমাণও অনেক। বিদায়ী ২৫-২৬ অর্থবছরও ভিন্ন নয়। ২০ জুন পর্যন্ত আদায় ৩,৯০,০০০ কোটি টাকার মতো। শেষ ১০ দিনের হিসাব কষেও সংশোধিত লক্ষ্যমাত্রা থেকে ঘাটতি হতে পারে ৮৮,০০০ কোটি টাকা। কাস্টমস, ভ্যাট আর আয়কর অর্জনে প্রবৃদ্ধি হয়েছে ঠিকই, কিন্তু বড় প্রশ্ন, কাগজে কলমের এই সংখ্যার সুফল বাস্তবে মিলবে কতটুকু? নতুন অর্থ বছরেও আয়ের সিংহভাগের গুরুদায়িত্ব এনবিআরের কাঁধে। আহরণ করতে হবে ৬,০৪,০০০ কোটি টাকা। কিন্তু একদিকে ব্যবসার প্রসারে বাজেটে রয়েছে শুল্ক ছাড়ের ছড়াছড়ি, অন্যদিকে সংস্কারে নেই গতি। তাহলে লক্ষ্য পূরণ কতটা সম্ভব? সো এই সংস্কারটাও কিন্তু এক বছরের মধ্যে হয়ে যাবে এই এক্সপেকটেশনটা করাটাও ঠিক না। এটা আমাদের প্রাইভেট সেক্টরেরও কিন্তু একটা মাইন্ডসেট আছে, যারা অ্যাকচুয়ালি এই ট্যাক্স নেটের আওতায় ঢুকতে চায় না বা অ্যাভয়েড করে, তার মধ্যে একটা অনেক বড় পোর্শনের মানুষ আছে যারা ভয় করে যে আমি ট্যাক্সের অফিসে গেলেই তো আমাকে হেনস্থা করবে, আমাকে অনেক কিনাকাঞ্চ দিয়ে আমাকে ধরে বসবে। এই জন্যই আদারওয়াইজ আপনি যদি একটা যৌক্তিক ট্যাক্স লেভেল ট্যাক্স নেট আনেন এবং একটা ডিজিটাল আনেন, মানুষ কিন্তু স্বপ্রণোদিত হয়ে আপনার ট্যাক্স দিতে আসবে। সংস্কার কার্যক্রমে সবার আগে গুরুত্ব দিতে হবে অটোমেশনকে। রাজস্ব বিভাগকে দুভাগে ভাগ করে নীতি নির্ধারণের জায়গায় নিশ্চিত করতে হবে অভিজ্ঞ পেশাজীবীদের প্রতিনিধিত্ব। শুল্ক ছাড় কর কাঠামোর যত যৌক্তিকীকরণ হবে তত কর আহরণ বাড়বে বলে মনে করেন এনবিআরের এই সাবেক চেয়ারম্যান। সেপারেশন অফ ট্যাক্স পলিসি, ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন, এটা গুরুত্বপূর্ণ। একটা কমিটি হবে যেটা প্রাইভেট সেক্টরের লোক থাকবে, তোমরা যেমন জার্নালিস্টরা আসো,
সিভিল সোসাইটি, একাডেমিক্সরা আছে না, সরকারি অফিসের লোকজন, এই নিয়ে একটা কমিটি থাকবে, তারা মাঝে মাঝেই বসবে, তারাই মূল আইডিয়াটা দেবে। এই যে সোসাইটিকে ইনভলভ করা, এইটা এনবিআর করে না, খুবই কম। তবে রাজস্ব ঘাটতির আরেকটি বড় কারণ উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করা, এমনটা মনে করেন সংশ্লিষ্টরা। জানান, সংস্কার একটি দীর্ঘ প্রক্রিয়া। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। স্থিতিশীল পুঁজিবাজার গড়ে তুলতে সব ধরনের উদ্যোগ নেবে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। নিশ্চিত করা হবে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ। সকালের ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম CMJF এর নির্বাহী কমিটির সাথে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেছেন কমিশনের চেয়ারম্যান মাসুদ খান। তিনি বলেছেন যে গেল কয়েকদিনে বেশ কিছু নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে ইতিমধ্যে পুঁজিবাজারে। দৈনিক লেনদেন হচ্ছে প্রায় 1000 কোটি টাকার উপরে। সামনের দিনে এর পরিমাণ আরও বাড়বে বলে আশা করেছেন চেয়ারম্যান। নতুন কোম্পানি বাজারে তালিকাভুক্তিতে আইনে সংশোধন আনার কথা বলেছেন তিনি। সুশাসনে কোনো ছাড় দেওয়া হবে না। কোম্পানির আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা আনতে কাজ করা হচ্ছে, যা বিনিয়োগ পরিবেশ উন্নত করবে। যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণ সংস্থার মধ্যে আগের চেয়ে সমন্বয় বেড়েছে বলেও জানিয়েছেন চেয়ারম্যান। আমাদের এই কয়েকদিনের মধ্যে আমরা যে কয়েকটা সিদ্ধান্ত নিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন, কিন্তু যেগুলো মার্কেট সার্ভেলেন্স নিয়ে আমরা অনেক কাজ করছি, ডিএসসি অনেক কাজ করছে। আমরাও ডিএসসিকে বলছি আপনার করতে হবে এটা। মিউচুয়াল ফান্ড একসময় ছিল, পরে নানা কারণে মিউচুয়াল ফান্ডগুলো বিলুপ্তি হয়ে গেছে অনেকটা বলতে পারেন, আছে এখনও, বাট তো আমরা চেষ্টা করছি ওই যে আপনার ফোরামটা ওটাকে আবার জাগরণ করার জন্য। এবারে কিন্তু আমরা কয়েকটা মেজাজ নিয়েছি। বাজেটে যে আপনারা যেগুলো দেখেছেন এবারে, এগুলো কিন্তু আমাদের উদ্যোগ। কিন্তু দর্শক, আমরা পুঁজিবাজারের আপডেট আপনাদেরকে জানিয়ে দিতে চাই আজকে আমরা দিনের শেষে এসে দেখতে পাচ্ছি যে নিম্নমুখী প্রবণতা বিরাজ করেছে সারাদিন ধরেই। আজকে পুঁজিবাজারের প্রধান সূচক ডিএসসি ব্রড ইন্ডেক্স, সেটা কিন্তু 18 পয়েন্টেরও বেশি কমে গেছে এবং 5743 পয়েন্ট অবস্থান করছে এই সূচকটি। অন্য আরও একটি সূচক কমেছে প্রধান সূচকের সাথে, ডিএসসি 30 সূচক, সেটি কিন্তু 16 পয়েন্টের মতো কমে 2162 পয়েন্টে রয়েছে। তবে ডিএসসি এস সূচক সেটি অবশ্য কিছুটা বেড়েছে এবং সেটি 1168 পয়েন্ট অবস্থান করছে। টোটাল ট্রেড করেছে আজকে সারাদিন ধরেই এটি। আজকেও কিন্তু 1000 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। 1439 কোটি 54 লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করেছে আজকে ঢাকার শেয়ার বাজার। আজকে আমরা দিন শেষে দেখতে পাচ্ছি বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামের যদিও আজকে পতন হয়েছে সূচকের পাশাপাশি 185টি কোম্পানির শেয়ারের দাম টোটাল কমেছে, 163টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং 46টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। টপ 20-তে আজকে মালিক স্পিনিং এই কোম্পানিকে প্রথম অবস্থানে দেখতে পাচ্ছি 67 কোটি 1 লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করে। এরপরে ব্র্যাক ব্যাংক দ্বিতীয় অবস্থানে আছে 60 কোটি 46 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে। এরপরে আজকে আমরা দেখতে পাচ্ছি 38 কোটি 47 লাখ টাকার কিছু বেশি লেনদেনে সামিট অ্যালায়েন্স পোর্ট, এটি তৃতীয় অবস্থানে রয়েছে। বেক্সিমকো চতুর্থ এবং বেক্সিমকো ফার্মা সেটি কিন্তু পঞ্চম অবস্থানে আছে আজকে দিনের শেষে। চট্টগ্রাম শেয়ারবাজার, সেখানেও কিন্তু আজকে ঢাকা শেয়ারবাজারের মতোই নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হতে দেখতে পাচ্ছি আমরা। সার্বিক সূচক যেটা সিএসপি, সেটি 42 পয়েন্টের মতো আজকে দিন শেষে কমেছে এবং 15,407 পয়েন্টের সূচকটি অবস্থান করছে। আজকে সিএসসি টোটাল ট্রেড করেছে 60 কোটি 36 লাখ টাকার মতো শেয়ার এবং আছে সিএসসি কিন্তু সকাল থেকেই টোটাল 231টি প্রতিষ্ঠান ট্রেড হয়েছে। এর মধ্যে 110টির দাম বেড়েছে, 94টি কমেছে এবং 27টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দর্শক, এই ছিল আমার হাতে পুঁজিবাজারে এখনকার লাস্ট আপডেট। আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। আমদানি বাণিজ্যে সুদের হারজনিত ঝুঁকি কমাতে ফরওয়ার্ড রেট চুক্তি চালুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে যে অনুমোদিত ডিলার ব্যাংক বিদেশি মুদ্রায় আমদানি ঋণ গ্রহণকারী গ্রাহকদের সঙ্গে ফরওয়ার্ড রেট চুক্তি করতে পারবে। এর মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ড ভিত্তিক সুদের হারের ওঠানামা জনিত ঝুঁকি থেকে সুরক্ষা পাবেন আমদানিকারকেরা। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে যে ফরওয়ার্ড রেট চুক্তি শুধুমাত্র প্রকৃত আমদানি লেনদেনের সুদের ঝুঁকি প্রশমনের উদ্দেশ্যে ব্যবহার করা যাবে। কোনো ধরনের ফটকাবাজি বা অরক্ষিত অবস্থান গ্রহণের সুযোগ থাকবে না এতে। এই ব্যবস্থার আওতায় ভবিষ্যতের জন্য একটি নির্দিষ্ট সুদের হার নির্ধারণ করা যাবে এবং চুক্তিকৃত হার এবং প্রচলিত মানদণ্ডের হারের পার্থক্যের ভিত্তিতে নিষ্পত্তি সম্পন্ন হবে। এই ধরনের চুক্তির ক্ষেত্রে ব্যাংকগুলোর জন্য বেশ কিছু ঝুঁকি ব্যবস্থাপনার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। চুক্তিজনিত ঝুঁকি একই দিনের সমান্তরাল লেনদেনের মাধ্যমে সম্পূর্ণভাবে সমন্বয় করতে হবে, যাতে ব্যাংক নিজস্ব হিসাবে কোনো বাজার ঝুঁকি বহন না করে। পাশাপাশি মূল্য নির্ধারণে
ব্যাংকের মার্জিন সর্বোচ্চ 10 ভিত্তি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 148 ফ্লাইটে যৌথ অভিযানে বিপুল পরিমাণ স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। সকালে বিমানটির কার্গো হলে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে 107টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন প্রায় 19 কেজি এবং এর আনুমানিক বাজার মূল্য প্রায় 45 কোটি টাকা। এই অভিযানটি পরিচালনা করেছে গোয়েন্দা সংস্থা, শুল্ক গোয়েন্দা এবং তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল। উদ্ধার হওয়া স্বর্ণের উৎস, কার্গো হলে কিভাবে এগুলো রাখা হয়েছিল এবং এর সাথে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে নিম্ন আয়ের মানুষের যেন স্বস্তির নাম টিসিবি। সাশ্রয়ী মূল্যে সেখান থেকে পণ্য নিয়ে থাকেন কার্ডধারী ক্রেতারা। তবে সাতক্ষীরায় টিসিবির মোড়কে নিম্নমানের তেল, সাবান সহ অন্যান্য পণ্য সরবরাহের অভিযোগ উঠেছে। এই বিষয়গুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অবশ্য দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়ন। গত 27 জুন এখানে বিতরণ করা হয় টিসিবির চাল, ডাল, তেল, সাবান ও ডিটারজেন্ট। কার্ডধারী ক্রেতাদের অভিযোগ, বিতরণকৃত পণ্যগুলো সব নিম্নমানের। পাউডার যা আপনি ভেঙে দেখেন ওর ভিতরে কি রকম আটাগুলা, এগুলো পাউডার, সাবান টাবান যা সব ডুপ্লিকেট, একটা ভালো না। আমাদের কাছ থেকে নেচ্ছে টাকা যে হিসেবে নেচ্ছে সেই হিসেবে মাল আমাদের বুঝ করে দিতেছে না। এই পণ্যটা মেরিল হিসাবে ব্যবহার করা হচ্ছে স্কোয়ারের পণ্য হিসাবে, কিন্তু এটা হলো স্কোয়ারের পণ্য না, এটা একটা ডুপ্লিকেট পণ্য। 2 নম্বর ভিমবার, এটা হচ্ছে 12 থেকে 15 টাকা দাম, অথচ এটার দাম ধরে দেওয়া হচ্ছে একটা ডুপ্লিকেট কোম্পানি, এটাও ভালো না। তারপরে এই যে সার্ফের অবস্থা দেখেন, এখানে যে পাউডার দেওয়া হয়েছে, পাউডারটা গুঁড়ো পাউডার, সুতরাং এটা ইয়ে না। আচ্ছা, সয়াবিন তেল, যেটা সয়াবিন তেলের দামে নেওয়া হচ্ছে, অথচ দেওয়া হচ্ছে পাম অয়েল, অথবা কোনো সময় দেওয়া হচ্ছে টুসির তেল, রাইস, কিন্তু এগুলো দেওয়ার কথা না। দেওয়ার কথা পণ্যগুলো ভালো। অতিরিক্ত 130 টাকার মাল চাপাই দেয়, 2 নম্বর মাল, এ তো বাড়ি ফেলে দিতে হবে, এ তো কোনো কাজে আসবে, তো এটা আমরা নেবো কেন? পণ্যের গুণগত মান খারাপ বিধায় কার্ডধারী অনেকে ফিরে যান খালি হাতেই। এ সময় ক্রেতাদের তোপের মুখে পড়েন টিসিবি ডিলার। যদিও তার দাবি, কর্তৃপক্ষের সরবরাহকৃত মালামালই বিক্রি করা হচ্ছে। ডাউলে দেখাচ্ছি কালো কালো দাগ, আপনার সয়াবিন তেল দেওয়ার কথা, সেখানে সয়াবিন না পাম যাচ্ছে। এর আগে দেশে রাইস তেল, যা খেয়ে মানুষের অন্তত গরমের সময় ডায়রিয়াও হয়েছে। এই মালগুলো খারাপ বলে থেকে যাচ্ছে। ফ্রি মাসে মাল দেওয়ার কথা দিচ্ছে, কিন্তু মাল খারাপ বলে নিচ্ছে না, সেই মাল থেকে যাচ্ছে। আমি হাত পা বান্ধা কর্মচারী, আমার যা দেয়, আমার শুধু আমার না তো, সারা বাংলাদেশ ব্যাপী এটা দিচ্ছে। কর্তৃপক্ষ বলছে যে সারা দেশেই, শুধু শিবপুর ইউনিয়ন নয়, সারা দেশেই টিসিবির এই একই মাল সরবরাহ করা হচ্ছে। স্থানীয় গ্রামবাসী বা টিসিবি কার্ডধারীদের দাবি যে নিম্নমানের মালপত্র সরবরাহ করা হচ্ছে, এই মালপত্র পরিবর্তন করতে হবে। এজন্য সরকারের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। নিম্নমানের টিসিবি পণ্যের অভিযোগ পৌঁছেছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও। নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন ইউনো। প্রত্যেকটা স্পেসিমেন সেটা নিয়ে আসছে। এই মালামালটি ডিস্ট্রিবিউট হয় নর্মালি আঞ্চলিক কার্যালয় থেকে। তো আমরা এর আগেও তেলের একটা কমপ্লেন পেয়েছিলাম, পাম অয়েল বা না কি রাইস ব্র্যান্ড অয়েল দেওয়া হয়েছে, সেই বিষয় নিয়ে আমরা সেটা তাদের কাছে পাঠিয়েছি। এবারও আমরা বিভিন্ন জিনিস চেক করে তাদের কাছে পাঠিয়ে দেব। ভোক্তাদের অভিযোগ, জেলা জুড়েই টিসিবির মোড়কে বিক্রি করা হচ্ছে এ সকল পণ্য। ডিলারদের দাবি, সারা দেশেই এসব পণ্য বিক্রি হচ্ছে। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। অনিয়মের মহোৎসব চলছে যশোর সদর উপজেলার নালিয়া গ্রামের এলজিইডির প্রায় 1 কোটি টাকার সড়ক নির্মাণ কাজে। অভিযোগ উঠেছে, সরকারের নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাটির উপরেই পিচ ঢেলে করা হচ্ছে রাস্তার কার্পেটিং। এলাকায় তীব্র সমালোচনার ঝড় উঠলেও কার্যকরী পদক্ষেপের ব্যাপারে দৃশ্যমান অগ্রগতি দেখছেন না এলাকাবাসী। তবে কর্তৃপক্ষের দাবি যে 100 মিটার কাজে ত্রুটি থাকায় পুনরায় কাজের ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে তাদের। হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে বিটুমিন, রাস্তা নয় যেন কাগজের আস্তরণ। এমন চিত্র যশোর সদর উপজেলার সদ্য নির্মিত বাউলিয়া কুতুবপুর আঞ্চলিক সড়কের।
2025 সালের 29 মে এলজিইডির অর্থায়নে নালিয়া গ্রামের বাউলিয়া থেকে কুতুবপুর 800 মিটার রাস্তা কার্পেটিংয়ের কাজ শুরু হয়। ব্যয় ধরা হয় 82,51,000 টাকা। একদিন আগে শেষও হয়েছে সেই কাজ। অভিযোগ উঠেছে, নকশা অনুযায়ী রাস্তা টেকসইকরণে বালি ফিলিং, সাববেজ ও ইটের খোয়া দিয়ে কার্পেটিং করার কথা থাকলেও সঠিক নিয়ম না মেনে সরাসরি মাটির ওপরই দেয়া হয় পিচের ঢালাই। রোডের অবস্থা রোড হাত দিয়ে ধরলে উঠে চলে যাচ্ছে, পিচগুলো ধরে গুঁড়ো করলে আসলে গুঁড়ো হয়ে যাচ্ছে। যে জায়গায় খোয়া দেওয়ার কথা সেই জায়গায় বালি দিয়ে ভরাট করেছে। প্রতিবাদ করেছি, করার পরে কাজ বন্ধ ছিল। আবার মনে করেন ওইটারে যেসব জায়গায় সমস্যাগুলো ছিল আবার ওরা প্রাথমিক কিছু ঠিক করেছে। এদিকে রাস্তা সংস্কার কাজে অনিয়মের তথ্য সংগ্রহে গিয়ে বাধার মুখে পড়েন যমুনা টেলিভিশনের সাংবাদিক। গ্রামবাসীকে জড়ো করে সংবাদ সংগ্রহে বাধা দেয় স্থানীয় কয়েক প্রভাবশালী। ছড়িয়ে পড়ে উত্তেজনা। বিষয়টি নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য এলজিইডি কর্মকর্তাদের। তবে সড়কের 100 মিটার অংশে ত্রুটির কথা স্বীকারও করলেন নির্বাহী প্রকৌশলী। আমরা তো রাস্তাকে আগে ডাব্লিউবিএম করে নিছি, ওইখানে কিছু না থাকলেও ডাব্লিউবিএম আছে। মাটির উপরে কি পিচ ঢালাই দেওয়া যায়? রাষ্ট্রের সম্পদ যেন নষ্ট না হয় সে বিষয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার দাবি সচেতন মহলের। না আছে পিচ, না আছে খোয়া বা পাথর, কোন রকমে যে বেড, সেই বেড তৈরি না করে মাটির উপরে পিচের একটা প্রস্তাব দিয়ে কাজ শেষ করার চেষ্টা হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক এবং এই ব্যাপারটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। অভিযোগের বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রূপম জয়ধারকে বারবার ফোন করা হলেও তাকে পাওয়াই যায়নি। জারিন অর্নি, যমুনা নিউজ। আবারও স্বাগত, দেখছেন বিজনেস টুডে। এলপিজির মূল্য সমন্বয় ইস্যুতে এই মুহূর্তে ব্রিফ করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। লোডশেডিং ব্যাপারে আপনারা দেখেছেন, মাননীয় মন্ত্রী ব্যাখ্যা দিয়েছেন একটা, যে অন দ্যাট ডে যেদিন বেশি লোডশেডিং হয়েছে 2টা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ ছিল যে কোনো কারণেই। আর জ্বালানির সংকট বিদ্যুৎ কেন্দ্রের জন্য আছে। আর ভুতুরে বিলের ব্যাপার তো এটা আবারও একই কথা, এটা তো সরকার ব্যবস্থা নিচ্ছে। আমরা দেখব, এটা যদি প্রয়োজন পড়ে আমরা ইন্টারফেয়ার করব। সরকারের কি পদক্ষেপ নিয়েছে আমরা জানতে চাইতে পারি। ধন্যবাদ। দর্শক, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের ব্রিফিংটিতে আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম। আমরা চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। টানা লোকসান, অনিয়ম এবং খেলাপি ঋণের ভারে জর্জরিত দেশের 4 আর্থিক প্রতিষ্ঠানকে পুনরুদ্ধারের শেষ সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেগুলেশন আইনের আওতায় এসব প্রতিষ্ঠানকে নির্দিষ্ট শর্তে আগামী 3 মাস সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি ঘটাতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানগুলো বিলুপ্ত বা একীভূত করা হবে। বুধবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ এই সুযোগ পাওয়া 4 প্রতিষ্ঠান হচ্ছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, জিএসপি ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স। 3 মাসের মধ্যে এই প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদ এবং উদ্যোক্তা শেয়ার হোল্ডারদের নতুন মূলধন যোগান দিতে হবে। নিজস্ব সম্পদ বিক্রি এবং বকেয়া ঋণ আদায়ের মাধ্যমে খেলাপি ঋণের হার নির্ধারিত সীমায় নামিয়ে আনার তাগিদ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে সাধারণ এবং ক্ষুদ্র আমানতকারীদের জমানো টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।